আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? Yes, I am also fine. Now I am going to start the class, so be attentive and enjoy the class. Today in my class, at first I will discuss about your homework. In my class, I will discuss about your homework. আপনার হোমওয়ার্কটা নিয়ে আমি প্রথমে কালকে অনেকগুলো মিমাপও দেখবেন আর এইভাবে সময় পেলে লিখে পাঠাবেন। হ্যাঁ, আর এই লিখতে কিন্তু অনেকটা সময় লাগে। তো লিখতে যদি না পারেন তাহলে আপনি এক কাজ করবেন, মিমাপুকে বলছি, আপনি হচ্ছে আমার এই হোমওয়ার্ক গুলো, এই যে ট্রান্সলেশন দিয়েছি, ইয়াসিন ভাই দেখেন কত সুন্দর করে করেছে। এইগুলা আপনি একটা সহজ পথ আছে, হোয়াটসঅ্যাপে আপনি রেকর্ড করবেন, দেখবেন হোয়াটসঅ্যাপে একটা রেকর্ড অপশন রয়েছে, ওখানে ভয়েস রেকর্ড, ভয়েসটা রেকর্ড করে আপনি আমার। এখনই ছবি পাঠাইতেছি, আমি লিখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাই দেন, একটা দুটা পাঠালেও হবে, বেশি করা লাগবে না, হোমওয়ার্ক অল্প অল্প করে করলেও কিন্তু অনেক কাজে দিবে। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি ভাত খাই, আই ইট রাইস। আমরা মাছ ধরি, আমরা মাছ ধরি, এটা ভুল হয়ে গেছে ইয়াসিন ভাইয়া, 4 দাগে দেখেন, এখানে আই ক্যাচ ফিশ হবে না, আমরা ইংরেজি হচ্ছে উই। এই যে দেখেন, আমি হ্যান্ডের চিহ্ন, হাতের চিহ্ন আছে একটা, এই যে এই জায়গাটা, এখানে আই হবে না, উই হবে, যেহেতু লিখেছেন আমরা মাছ ধরি। যদি এটা এইভাবে করতেন, আমি মাছ ধরি, তখন এটা ঠিক ছিল, আই ক্যাচ ফিশ। হ্যাঁ, কিন্তু আমরা মাছ ধরি, এটা করতে হবে উই ক্যাচ ফিশ। তুমি গাড়ি চালাও, ইউ ড্রাইভ এ কার। হুম, আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং টু হোম। হোমের আগে টু হয় না, এখানে হোম হবে শুধু, আই এম গোয়িং হোম। আমি কাজ করিতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। সে ইংরেজিতে কথা বলতেছে, হি ইজ স্পিকিং ইন ইংলিশ। আমরা তাকে দেখছি, উই আর ওয়াচিং হিম। ঠিক আছে, তুমি একটি বাড়ি তৈরি করছো, ইউ আর মেকিং এ হাউস। আচ্ছা, তারা বইটা নিয়েছে, দে হ্যাভ টেকেন দ্য বুক। তারা বইটা নেয়নি, দে হ্যাভ নট টেকেন দ্য বুক। এই বাক্যটাকে আপনি পাস্ট ইনডেফিনিট ধরেও করতে পারেন, পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। তারা বইটা নেয়নি, দে ডিড নট টেক দ্য বুক। বুঝতে পেরেছেন? দেখেন এই যে নেগেটিভ, নেগেটিভটাকে 3 ভাবে বলা যায়, একটা বাক্যের নেগেটিভকে আমরা 3টা ওয়েতে বলতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, একটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এই 3টা টেন্সের নেগেটিভ বাংলা বাক্য একই রকম শোনায়। যেমন যদি বলা হয় আমি ভাত খেয়েছি, এই বাক্যটার নেগেটিভ কি এইভাবে বলা যায়, আমি ভাত খেয়েছি না? এটা কিন্তু বলা যায় না, এটা ইটস রং। এর সঠিক উত্তরটা হবে আমি ভাত খাইনি। এবার পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য যদি বলি, যেমন দেখেন, যদি বললাম যে আমি, কি বললাম, যদি বললাম যে আমি ভাত খেয়েছিলাম, এটার নেগেটিভকে এইভাবে বলা যায়, আমি ভাত খেয়েছিলাম না? এভাবে কিন্তু বলা যায় না, বলতে হবে আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি। আচ্ছা, তারপর যদি বলি পাস্ট পারফেক্টের একটা বাক্য, আমি ভাত খেয়েছিলাম, এটাও কিন্তু ওর নেগেটিভ হবে আমি ভাত খাইনি। অর্থাৎ এই যে বাক্যটা করেছেন এটা সঠিক, যে তারা বইটা নেয়নি, দে হ্যাভ নট টেকেন দ্য বুক। এখানে কিন্তু আপনি হ্যাভ এর পরে নট বসিয়ে নেগেটিভ করেছেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। আবার এইটা পাস্ট ইনডেফিনিটেরও নেগেটিভ করা যায়, পাস্ট পারফেক্টেরও নেগেটিভ করা যায়। তারা হুম তারা কি বইটা নিয়েছে, দে হ্যাভ টেকেন দ্য বুক। তারা কি বইটা নেয়নি, হ্যাভেন্ট দে টেকেন দ্য বুক। আচ্ছা, ভেরি গুড, এগুলো করেছেন, এটা দেখলাম। পরেরটা দেখুন। আচ্ছা ইয়াসিন ভাই, এগুলো পড়েন, আমরা একটু শুনি, আপনি পড়েন। এই যে এখান থেকে দ্বিতীয় যে পাস্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, আপনার কাছে নিশ্চয়ই পেজগুলো রয়েছে, আমরা একটি গল্প লিখেছিলাম, এখান থেকে পড়েন। স্যার একটু, স্যার এই যে হ্যাঁ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্স আমি করছি স্যার, এগুলো কি দিব একটু? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো একটু এগুলো দেখেন। দেন, এগুলো দেন, তাহলে ভালো হবে, আপনি পাঠাই দেন, এখানে পাঠালে আমি ওই আপনার এই পেজগুলো সামনে আনবো স্ক্রিনে, আপনি পড়বেন, আগে ইয়াসিন ভাইয়ের কাজগুলো কমপ্লিট করে আর আপনি আমাকে পাঠান, এর ফাঁকে আপনি পাঠাতে থাকেন, আমার এই হোয়াটসঅ্যাপে পাঠান, চলে আসবে। ইয়াসিন ভাইয়েরটা শেষ হলে আপনার কাছে আসতেছি। ইয়াসিন ভাই এটা পড়েন, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলো পড়েন। ওকে স্যার। ফার্স্ট, এই যে এক আমরা দাগে একটি রয়েছে, আমরা আমি একটি আমরা গল্প একটি গল্প লিখেছিলাম। লিখেছিলাম, হ্যাঁ, আমরা একটা গল্প লিখেছিলাম, এখান থেকে। জি, আমরা একটি গল্প লিখেছিলাম, উই রোট এ স্টোরি। হুম, আমরা একটি গল্প লিখিনি, উই ডিডন্ট রাইট এ স্টোরি। আমরা কি একটি গল্প লিখেছিলাম? ডিড উই রাইট এ স্টোরি? হুম, আমরা কি একটি গল্প লিখিনি? ডিডন্ট উই রাইট এ স্টোরি? তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। হুম, তুমি বাজারে গিয়েছিলে, ইউ ইউ ওয়েন্ট টু মার্কেট। হুম,
তারপরে পাস্ট কন্টিনিউ। আমরা আমরা একটি চিঠি লিখতেছিলাম। উই 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 আর রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখতেছিল। হি ওয়াজ নট, না সে একটি চিঠি লিখতেছিল না, এটা লিখছিলাম কিন্তু না লিখি না। হি ওয়াজ নট রাইটিং এ লেটার। সে কি একটি চিঠি লিখতেছিল। তারপরে ওয়াজ হি রাইটিং এ লেটার। বাকিগুলো কই জানি, এগুলা তো আচ্ছা, আস্তে আস্তে খুঁজে বের করেন, হয়ে এগুলো যায়। পড়েন, সবগুলোই ঠিক হচ্ছে, এগুলো পড়েন। তারপরে হইলো, এখানে হইলো আমি ভাত খেয়েছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। না না না, আমি তারা ভাত মাছ খেয়েছিলাম, একটু ভুল ধরতেছিল। হয়েছে, প্লিজ একটু। আমি ভাত খেয়েছিলাম, এটা হবে আই এট রাইস। আর যদি আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাইতেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে চলমান থাকবে অতীতকালে, তখন আই ওয়াজ ইটিং রাইস। বাক্যটা আবার সঠিকভাবে বলেন। আমি কি বলেছিলেন ওটাকে দেখেন। আমি ভাত আমি ভাত খেতেছিলাম। হ্যাঁ, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, ওখানে এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। লিখলাম আমি ভাত খাচ্ছিলাম। হুম, এটা ইন্ডিপেন্ডেন্ট, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট লিখেছি। হুম। তারা মাছ ধরতেছিল। দে ওয়াজ ক্যাচিং ফিশ। দে ওয়াজ হয় না, দে ওয়ার আমরা হবে। বই দে পড়তেছি। দে ওয়াজ হবে না, দের পরে ওয়ার হবে। দে ওয়ার, এইখানে ভুল করেছি। আমরা বই পড়তেছিলাম। উই ওয়ার রিডিং রিডিং এ বুক। হুম, তারপরে এলো ফিউচার। হুম, ফিউচারাইজ, এখন ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। আমি কাজ আমি আমি কাজটা করব। আই উইল ডু দা ওয়ার্ক। আমি কাজটা করব না। আই আই ওয়ন্ট ডু দা ওয়ার্ক। আমি কি কাজটা করব। উইল উইল আই ডু দা ওয়ার্ক। আমি কি কাজটা করব না। ওন্ট আই ডু দা ওয়ার্ক। আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল স্পিক ইংলিশ। আমরা ফুটবল খেলবো। উই উইল প্লে ফুটবল। সে বই পড়বে। হি উইল রিড এ বুক। ফিউচার কন্টিনিউয়াস, তারা স্কুলে যেতে থাকবে। দে উইল বি গোয়িং গোয়িং টু স্কুল। তারা স্কুলে যেতে থাকবে না। দে দে ওয়ন্ট বি গোয়িং গোয়িং টু স্কুল। হুম। তারা কি স্কুলে যেতে থাকবে। উইল দে বি গোয়িং টু স্কুল। তারা কি স্কুলে যেতে থাকবে না। উন্ট দে বি গোয়িং টু স্কুল। আমরা ভাত খেতে থাকবো। উই উইল বি ইটিং রাইস। তুমি একটি গল্প বলতে থাকবে। ইউ উইল বি টেলিং এ স্টোরি। আর আছে? না। আচ্ছা, যাক, সুন্দর বলেছেন, যেগুলো বলেছেন প্রত্যেকটা বাক্যই সঠিক হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, এখান থেকে নেগেটিভও করা শিখতে হবে। যেমন আপনি যেগুলো বলেছেন সবগুলোই কারেক্ট, কিন্তু এখানে আমরা এখন নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তারপর এইখান থেকে আমরা মডাল ভার্ব ব্যবহার করা শিখব। এইখান থেকে আমরা আরো অনেক আইটেমে চেঞ্জ করা শিখব। আচ্ছা, তো অনেকগুলো বলেছেন, এবার দেখি মিম আপু কতগুলা করেছে, আমরা একটু তারগুলা দেখে আসি। আশা করি অনেক সুন্দর, এই যে অনেকগুলা লিখেছে। আচ্ছা, বাহ, এ তো অনেক লিখেছেন। আচ্ছা, এটা একটু রোটেট করে দেই। আচ্ছা, সব তো আইডিও করে তুলে দিয়েছেন, দাঁড়ান আমি একটু রোটেট করি। কপি, এটা সোজা করবো এরকম হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি। এখন এটা সোজা করতে গেলে এগুলো তো আগে সেভ করা লাগে মনে হয়। একটু দেখি, গো টু মেসেজ, কপি, রিপ্লেস, সেভ অ্যাজ, ফরওয়ার্ড, স্টার পিন। আচ্ছা, সমস্যা নেই, আপনার কাছে তো সঠিকভাবে তোলা আছে, খাতায় লিখেছেন সঠিকভাবে, সেখান থেকে বলেন। এই যে 1 নম্বরে দেখেন, সে জানালা খোলে। হি ইজ ওপেন দা উইন্ডো, এটা একটু ভুল হয়েছে। প্রথম বাক্যটা দেখেন, একেবারে প্রথম যেটা, সে জানালাটি খোলে বা সে জানালা খোলে। হি ইজ ওপেন দা উইন্ডো, এটা বাক্যটা হয়নি। এটা জানালা খোলে, কখন খোলে, বর্তমান কালে খোলে। এটা সাধারণভাবে বোঝাচ্ছে যে সাধারণভাবে কাজটা হয়। এখানে কিন্তু কোনো অ্যামিজার আসবে না। হি ওপেন দা উইন্ডো, তো যেহেতু যেহেতু দেখেন সে হচ্ছে, এই যে হি, এই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে।
একমাত্র এই টেন্সটা খেয়াল করবেন, এখানে ভার্বের পরে একটা এস বা ইয়েস দিতে হয়। সে জানালা খোলে, হি ওপেন্স দ্য ডোর। আর আপনি যেটা লিখেছেন হি ইজ ওপেন দ্য উইন্ডো, এইটা যদি এইভাবে লিখতেন সে জানালাটি খুলছে, মানে এখনই খুলছে, আপনি তার বাসায় ঢুকে দেখলেন সে জানালাগুলো খুলছে, তখন হবে কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ওপেনিং দ্য উইন্ডো, হি ইজ ইটিং রাইস, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ ক্যাচিং ফিশ। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে বাংলাটা যেটা লিখেছেন যে সে জানালাটি খোলে, হি ওপেন্স দ্য উইন্ডো। পরেরটা, আমি তোমাকে পছন্দ করি, আই প্রিফার ইউ। এখানে প্রিফার শব্দটা ব্যবহার করা হয় কোনো কিছু খাওয়ার জন্য, চা খাওয়া, কফি খাওয়া, কিন্তু এখানে লাইক দিতে হবে, আই লাইক ইউ। হুম। আর আমি তোমাকে ভালোবাসি, যদি এখানে ভালোবাসি এটা থাকতো তখন আই লাভ ইউ, কিন্তু এখানে দিতে হবে আই লাইক ইউ। তারা গাড়ি চালায়, দে ড্রাইভ দা কার হয় না, দে ড্রাইভ এ কার। এখানে একটা আর্টিকেল এ দিতে হয়, কারণ বাংলাটা এমন বোঝায় যে তারা গাড়িটি চালায়, তারা গাড়িটি চালায়। সে কাজ করে না, হি ডোন্ট ডু দা ওয়ার্ক। আচ্ছা মিম আপু, আপনি এগুলো পড়ে ফেলেন, আমি শুনি, বাংলা বলবেন ইংলিশ বলবেন, যদি সুযোগ থাকে একটু পড়েন। সে কাজ করে না, হি ডোন্ট দা ওয়ার্ক। সে কেন কাজ করে না, হোয়াই হি ডোন্ট দা ওয়ার্ক। আমি তরকারি কাটি, আই কাট দা কারি। তারা কেন না, তারা কিভাবে মাংস কাটে, হাউ দে কাট দা মিট। হচ্ছে বলেন, হচ্ছে হচ্ছে বলেন। স্যার আমার গাড়ি ঠিক আছে, দেখতে করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হিম। পাখিরা আকাশে ওড়ে, দা বার্ডস ফ্লাই দ্য স্কাই। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই হবে, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস কে, হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস। তোমার কি একটি পাখি আছে, ডু ইউ হ্যাভ এ বার্ড। স্যার এই কয়টাই। এই কয়টাই না, আপনি তো এখানে অনেকগুলো পেজ পাঠিয়েছেন, এই যে অনেকগুলা দেখলাম পাঠাচ্ছেন। স্যার ডে ওয়ান পাঠিয়েছি। ও ডে ওয়ান, আচ্ছা যাই হোক। তো অনেকগুলো পাঠিয়েছেন, ধন্যবাদ। এইভাবে পাঠাবেন, আজকে যে হোমওয়ার্ক গুলো দিব প্রত্যেক দিনেরটা দিনে পাঠাবেন, হ্যাঁ, তাহলে কি হবে এগুলা থেকে আমি দেখে দেখে আপনাকে সব কারেকশন করে দিতে পারবো। তো যাই হোক, আজকে যেগুলো পাঠিয়েছেন অনেক ভালো। এইভাবে সময় দিতে হয়, হ্যাঁ, যে কোনো জিনিস শিখতে গেলে সেই ল্যাঙ্গুয়েজটার পিছনে, সেই জিনিসটার পিছনে সময় দিতে হয়, সময় দিলে শেখা যায়। এখন আমরা দেখেন এখানে আমরা কিছু রুল দেখব, যে রুল থেকে আমরা প্রতিনিয়ত কথা বলি, যেগুলো আমাদের কথা বলার জন্য প্রয়োজন হয়। যেমন এখানে কিছু ইম্পর্টেন্ট রুল আমরা দেখব, সঙ্গে আজকে টেন্স শিখবো, ভয়েস চেঞ্জটাও একটু দেখব। এখানে একটা রুল দেখা যাচ্ছে, হার্ডলি। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে খুবই কম বা কদাচিৎ, খুবই কম বা কদাচিৎ বা প্রায়ই না। যেমন সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। আমি তোমাকে খুবই কম ভালোবাসি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি, ইউ হার্ডলি লাভ মি। আচ্ছা তারপর দেখেন, তোমাকে ইদানিং তোমাকে দেখাই যায় না। হুম। তাহলে ইউ হার্ডলি সি ইউ। দেখেন লাইকলি টু হচ্ছে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, সম্ভাবনা যখন প্রকাশ করা হয় তখন লাইকলি টু, কোনো কাজে যখন সম্ভব, মানে কাজটি করা সম্ভব কিনা এমন একটা ভাব বোঝালে তখন লাইকলি টু বসে। বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল এমন থাকলে লাইকলি টু ব্যবহার করা হয়। যেমন দেখেন স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস এম ইজ আর অজয়ের প্লাস লাইকলি টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন দেখেন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু রাঙ্গামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। আমার মেইন ওয়ার্ড হচ্ছে লাইকলি টু, এইটা শুধু মনে রাখবেন। আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে সাবজেক্টের পরে ওয়াজ আর বসবে, আর যদি প্রেজেন্ট ফর্ম হয় সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসবে। ইউ আর লাইকলি টু গেট দ্য জব। আর যদি বলা হয় তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। মনে রাখবেন এটা হচ্ছে লাইকলি টু এর ব্যবহার। এরপর দেখেন যতবার
ততবার, এটা হচ্ছে অ্যাজ অফেন অ্যাজ। এটা হচ্ছে যতবার ততবার। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফেন অ্যাজ প্লাস এক্সটেনশন। কোনো বাংলা বাক্যে যতবার বা ততবার এমন থাকলে অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করা হয়। যেমন সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। দেখেন গোস কেন বসেছে বলেন তো, এটা মিম আপু বলেন এখানে গো হলো না কেন? হি গো টু মার্কেট এটা না হয়ে এখানে গোজ হলো কেন? মিম আপু বলেন। হ্যাঁ, এটা আরেকটু বলতে হবে, এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে সে যতবার বাজারে যায়, দেখেছেন যায় বললে কখন বোঝায়? বর্তমান কালে। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। সে যতবার বাজারে যায় ততবার চা খায়। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। পিপল গেট বেনিফিটেড অ্যাজ অফেন অ্যাজ হি ইলেক্টেড। এটা মনে রাখবেন, আমার নিয়মটা হচ্ছে অ্যাজ অফেন অ্যাজ, এর অর্থ হচ্ছে যতবার ততবার। স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফেন অ্যাজ প্লাস এক্সটেনশন। কোনো বাংলা বাক্যে যতবার ততবার থাকলে অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করা হয়। যতবার ততবার। যেমন তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। আমার বাচ্চাটি যতবার দোকানে যায় ততবার খাবার কিনে খায়। তো এই যে শব্দগুলা, এগুলো অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করব। আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। উই গেট এনার্জি অ্যাজ অফেন অ্যাজ উই ইট রাইস। দেখেন উই গেট এনার্জি, আমরা শক্তি পাই। উই গেট এনার্জি, আপনাকে এই বাক্যটা কিভাবে গঠন করবেন? আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। তো আগে এই শেষের অংশটুকু করবেন। কিভাবে করবেন? ততবার শক্তি পাই, এর ইংরেজি উই গেট এনার্জি অ্যাজ অফেন অ্যাজ উই ইট রাইস। আমরা যতবার ভাত খাই ততবার আমরা শক্তি পাই। ইহাই উপযুক্ত সময়। কি বলবো? ইহাই উপযুক্ত সময়। তাহলে হবে ইট ইজ টাইম টু, ইট ইজ হাই টাইম দিয়ে করতে হবে। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু ভার্ব প্লাস এক্সটেনশন। ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। সো দ্যাট অর্থ হচ্ছে এতই যে। দেখেন, এতই যে অর্থ প্রকাশ করতে আমরা সো দ্যাট রুলটা ব্যবহার করব। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। এটা মনে রাখবেন, এই বাক্যগুলো শিখলে আমরা কিন্তু অতি সহজে আমাদের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবো। তারপর দেখেন, একটা রয়েছে লেট অ্যালোন। এই লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। দূরের কথাটা কেমন? যেমন যদি বলি সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। এই ধরনের বাক্যগুলো লেট অ্যালোন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করবেন? লেট অ্যালোন। যেমন সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট। দেখেন, আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই ক্যান নট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটর সাইকেল। এটা হচ্ছে লেট অ্যালোনের একটা ব্যবহার। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা, অর্থাৎ সে পরীক্ষায় পাশই করতে পারে না, এ প্লাস তো দূরের কথা। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। তাহলে এই দেখেন, মারতে পারবে না এইটুক কোন টেন্সে? ফিউচার টেন্স। ইউ উইল নট বি এবল টু কিল এ ক্যাট লেট অ্যালোন টাইগার। একেবারে শেষে লেট অ্যালোন বসাবেন, তারপর এখানে নাউন অথবা ভার্ব দিবেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক, দুইটা টাস্কের ভিতরে যে টাস্কটি ইজি সেইটা প্রথমে বসাতে হবে, তারপর লেট অ্যালোন দিতে হবে, তারপর যে কঠিন কাজ হার্ড টাস্ক সেইটা দিতে হবে লেট অ্যালোনের পরে। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান্ট স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট।
তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। ইউ উইল নট বি এইবল টু কিল আ ক্যাট, লেট অ্যালোন টাইগার। শেষে কিন্তু হার্ড টাস্ক, কঠিন কাজ, যেটা দুইটা কাজের ভিতরে প্রথমে সহজ কাজটা দিতে হবে, তারপর কঠিন কাজটা দিতে হবে। আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। তাহলে সহজ কাজ কোনটা? বাইসাইকেল, এইটা আগে দিতে হবে। আই কান্ট ড্রাইভ সাইকেল, লেট অ্যালোন আ মোটর সাইকেল। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাসই করতে পারবে না। হি উইল নট বি এইবল টু পাস, সে পাস করতে সক্ষম হবে না। ইন দ্য এক্সাম, পরীক্ষায়। লেট অ্যালোন স্টুড ফার্স্ট। এইবার কোনো বাক্যে যদি ভাবছি এমন থাকে, তখন কিন্তু আই থিঙ্ক অফ হবে। আই থিঙ্ক অফ, এটার অর্থ হচ্ছে আমি ভাবছি। যেমন দেখেন, আমি ভাবছি কি, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি তোমাকে ফোন করব বলে ভাবছি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। শুধু টেন্স জেনে, শুধু অন্য কোনো গ্রামারের নিয়ম জেনে এই বাক্যগুলো করা যায় না। এগুলো বিশেষ এই নিয়মে হয়েছে। এই নিয়মগুলো, এই স্ট্রাকচার গুলো জানলে এইগুলো শেখা যায়। টেন্স সেন্টেন্স জানতে হবে, পার্টস অফ স্পিচ, তারপর আমরা এই রুলগুলো শিখতেছি। আই থিঙ্ক অফ এর অর্থ হচ্ছে আমি ভাবছি। এটা কিন্তু কিছুটা কন্টিনিউয়াস একটা ফর্ম দেয়, এবং অবশ্যই এখানে ভার্বের পর আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি তা যুক্ত থাকে। যেমন আই থিঙ্ক অফ, আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কি বললাম? আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ, লার্ন দেওয়া যাবে না, ভার্বের পর আইএনজি দিতে হবে। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ওভার টেলিফোন বা ওভার ফোন। টক ওভার মানে কিন্তু কোনো মাধ্যম ব্যবহার করে কথা বলা, টকিং ওভার, এখানে টকিং বাই দিলে হবে না। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ, প্রথমেই কিন্তু আপনাকে আই থিঙ্ক অফ বসাতে হবে, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে। ভালো করে খেয়াল করবেন, এইটা আমার সঙ্গে একটু বলেন প্রয়োজন হলে। এবং এইখানে দেখেন প্রত্যেকটা স্ট্রাকচারের অধীনে 4টা থেকে 5টা বাক্য আমি দিয়েছি, আরো 5টা বাক্য আপনারা নিজেরা করবেন। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ টি। আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ রিসাইট দ্য হোলি কুরআন। আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কুরআন, আমি পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করব বলে ভাবছি। এইগুলো থিঙ্ক অফ দিয়ে করতে হবে। পরে দেখেন উচিত ছিল। এই উচিত ছিল, এই ধরনের কোনো বাক্যকে আমরা কিভাবে করব? উচিত ছিল, যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ। স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানার শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই দেখেন, এখানে কিন্তু আমরা কোনো পাস্ট ফর্ম ভার্বের, যেমন ডু মানে করা, এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, আমরা কিন্তু এই ধরনের কোনো কিছু ব্যবহার করিনি। আজকে আমি আপনাদের ডিরেক্ট একটা জিনিস শেখাবো। কথা বলতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডায়লগ। বাংলা থেকে আমরা ইংরেজিতে কথোপকথন করব। যেমন আমরা, একজন ফরেনার যদি আমাদের দেশে আসে, আপনার সাথে রাস্তায় দেখা হলো, তাকে আপনি বলছেন যে হাউ আর ইউ, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, হাউ ওল্ড আর ইউ, হোয়াটস ইউর নেম, হোয়াই হ্যাভ ইউ কাম টু আওয়ার কান্ট্রি। তো এই যে প্রশ্ন করছেন, সেও কিন্তু আপনাকে উত্তর দিচ্ছে। প্রশ্ন এবং উত্তর, যেটাকে দ্যাট ইজ কল্ড ডায়লগ। এই ডায়লগটা আমরা যত ভালোভাবে শিখবো, ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা তত ভালোভাবে আয়ত্ত করতে পারবো। তো সেই ডায়লগের জায়গাটা আমি আসতেছি। এখন আমরা দেখব যে আমার কম্পিউটার শেখা উচিত ছিল। দেখেন, এখানে কিন্তু ছিল বা পাস্ট ফর্মে, যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলে গিয়েছিল, এখানে কিন্তু আমরা পাস্ট ফর্ম ব্যবহার করি। এখানে আমরা পাস্ট টেন্সের একটা স্ট্রাকচার গঠন প্রণালী কিন্তু প্রয়োগ করি, যে আই এট রাইস, আই ওয়েন্ট টু স্কুল, দে ডিড দ্য ওয়ার্ক। এই বাক্যগুলা কিন্তু আমরা যেভাবে ব্যবহার করতেছি, এখানে সেই বাক্যগুলা দেখেন শুড হ্যাভ দিয়ে করেছি। একটু ভালো করে খেয়াল করেন, শুড হ্যাভ এর অর্থ হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ শব্দের অর্থ কি বলেন? উচিত ছিল। যেমন আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড। দেখেন ভার্বের V3 হবে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বললাম? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন এখানে কিন্তু কোনো ভার্বের V2 ফর্ম ব্যবহার না করেই আমরা পাস্ট ফর্ম গঠন করেছি।
আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। কি হবে? রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। তাহলে এই উচিত ছিল এই ধরনের কোন বাক্যকে আমরা শুড হ্যাভ দিয়ে করব। শুড হ্যাভ, উচিত ছিল। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। তাহলে এগুলো আমরা শুড হ্যাভ ব্যবহার করে করব। এর হচ্ছে লার্ন। হ্যাঁ, লার্নেড কখনো কখনো আমরা রিসেন্ট গ্রামারে দেখতে পাচ্ছি, কিন্তু LEARN, লার্ন মানে হচ্ছে কোনো কিছু শেখা, শিক্ষা করা, তাই না? তো এখানে এর V2 এবং V3 হচ্ছে লার্নড, LEARN, ওর পর টি। কিন্তু ইদানিং কিছু অনেক গ্রামারে দেখেছি যে লার্নড, LEARNED। এটা কিন্তু ভুল না। এখন নতুন নতুন গ্রামারে এখন অনেক রকমের নতুন, প্রতি বছর 5টি করে নতুন ওয়ার্ড অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। উচিত ছিল থাকলে শুড হ্যাভ ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? প্রথমে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে বলা হয় V3 ফর্ম, প্লাস এক্সটেনশন। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। মনে করছেন যে রানা একজন ভালো ছাত্র, সে পরীক্ষায় প্রথম হইতে পারে নাই। তার রেজাল্ট দেওয়ার পরে আপনি বলছেন যে রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দা এক্সাম। এখানে শুড হ্যাভটা আমার কিওয়ার্ড, মনে রাখবেন প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে একটি হেড ওয়ার্ড থাকে, অর্থাৎ যেটাকে কেন্দ্র করে বাক্যটা গঠন করা হচ্ছে, এটা হচ্ছে শুড হ্যাভ। এর আগের বাক্যে দেখেছি যেমন থিঙ্ক অফ। থিঙ্ক অফ মানে হচ্ছে ভাবছি, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি তোমার সাথে মোবাইলে কথা বলবো বলে ভাবছি, এগুলো থিঙ্ক অফ। এটা দেখালাম শুড হ্যাভ। এরপর একটা দেখবো, সেটা হচ্ছে বাংলা বাক্যে যদি এমন থাকে, যেমন দেখেন, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, আমার ঘুমোতে সমস্যা হচ্ছে, আমার ইউটিউব থেকে গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আমার পেটে সমস্যা হচ্ছে। এই ধরনের বাক্যগুলা আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই এম হ্যাভিং সরি, জাস্ট ওয়েট, ওকে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দ্য সংস। অর্থাৎ এখানে প্রথমে এই টোটাল এটা বসাবেন, আই এম হার্ড টাইম, তারপর ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম আনসারিং ইওর কোয়েশ্চেন্স। তাহলে এটা হচ্ছে হ্যাভিং হার্ড টাইম। এরপর দেখেন আরেকটা রুল রয়েছে, সেটা হচ্ছে হাউ অফেন। হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। হাউ অফেন দিয়ে আমরা প্রায় কিন্তু অনেক বাংলা বাক্য বলি। তো এইগুলো যখন ইংলিশে আমরা বলবো তখন কি হবে? তুমি কতদিন পর পর ব্যায়াম করো, তুমি কতবার কাজটি করবে, তুমি কতদিন পর পর তোমার মায়ের সঙ্গে দেখা করো, তুমি কতদিন পর পর তোমার ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করো, তুমি কতদিন পর পর বাড়িতে যাও। এই যে কতদিন পর বা কত, এই কত শব্দটা বাংলায় যখন আসবে তখন আমরা হাউ অফেন ব্যবহার করব। তখন আমরা হাউ অফেন ব্যবহার করব। তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু, হাউ অফেন উইল ইউ ডু। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। দেখবেন আমি 1 মাস পর পর আমার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করি, কিন্তু এটা সেফটির জন্য। তো এখানে বলছে যে তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর প্যারেন্টস। তাহলে এই বাক্যটা যদি কতদিন পর পর বা কত শব্দটা থাকে, কতক্ষণ পর বা কতদিন পর, তখন হাউ অফেন ব্যবহার করব। হাউ অফেন দিয়ে আমাদের প্রায় কিন্তু এই ধরনের কথা আমরা বলে থাকি। এরপর দেখেন, এরপর একটা রয়েছে শুড হ্যাভ। শুড হ্যাভ শব্দটার অর্থ কি? থাকা উচিত। শুড মানে উচিত, শুড হ্যাভ শব্দটাও কিন্তু উচিত। দেখেন বাক্য করি, যেমন আপনার শালীনতা থাকা উচিত, তোমার একটি গাড়ি থাকা উচিত, শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত।
শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। এই বাক্যগুলো আমরা শুড হ্যাভ ব্যবহার করব। যেমন ইউ শুড হ্যাভ মডেস্টি, তোমার ভদ্রতা থাকা উচিত। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর ইউর টিচার্স। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর ইউর টিচার্স। তারপর দেখেন, আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ কার। আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ কার। তোমার একটি বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ হোম, ইউ শুড হ্যাভ এ হাউস। তো এই বাক্যগুলো শুড হ্যাভ দিয়ে করবেন। এরপর দেখেন, কথা বলায় সমস্যা নেই, খোঁজ করায় সমস্যা নেই, রান্না করায় সমস্যা নেই, অর্থাৎ কোনো কিছুতে সমস্যা নেই এমন থাকলে আমরা দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কথা বলায় সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং। টক মানে কথা বলা। খোঁজ করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সার্চিং। রান্না করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং। বর্ণনা করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডিসক্রাইবিং। আচ্ছা, এরপর দেখেন, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আমি তোমার হাঁটার ভঙ্গি পছন্দ করি, আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি। এই কৌশল বা ধরন বা ভঙ্গি এইটা পছন্দ করা হলে তখন কি হবে? আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। কি বললাম? আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ টক। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল। তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করলাম? এই বাক্যগুলো আমরা প্রথমে আই লাইক দ্য ওয়ে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ব্যবহার করব। আই লাইক দ্য ওয়ে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। আমি যেভাবে বলে যাচ্ছি আপনাদেরকে কিন্তু এইভাবে বলতে হবে। এখানে দেখেন, আই লাইক দ্য ওয়ে এই রুলটা ব্যবহার করে মাত্র অল্প কয়েকটা বাক্য আমি করেছি, তাই না? এইখান থেকে আপনাদের আরো অনেক বাক্য তৈরি করা শিখতে হবে। তারপর দেখেন, উড ইউ মাইন্ড এর সঠিক ব্যবহার। উড ইউ মাইন্ড, ইংরেজি ভাষায় এই উড ইউ মাইন্ড এর ব্যবহারটা অনেক বিশাল। উড ইউ মাইন্ড, আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান তখন উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। তখন কি ব্যবহার করতে হবে? উড ইউ মাইন্ড। দেখেন, বলা হচ্ছে আপনি কি একটু সরে বসবেন? আপনি স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ভার্সিটিতে গিয়ে বেঞ্চে বসেছেন, আপনার কলিগ বা আপনার ফ্রেন্ড, অথবা আপনি কোনো কনফারেন্সে গিয়েছেন, আপনার পাশে একজন বসছে মোটা, আপনাকে বসতে সমস্যা হচ্ছে, আপনি তাকে বলছেন যে আপনি কি একটু সরে বসবেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। আপনার নামটা কি বলবেন? উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। এখানে উডের ব্যবহার, অর্থাৎ ভদ্রভাবে কাউকে কোনো কিছু বলতে গেলে উড ব্যবহার করা হয়, উড। যেমন দেখেন, আপনি কি একটু সরে বসবেন, উড ইউ প্লিজ মুভিং অ্যাসাইড। আমাকে কিছু টাকা ধার দিবেন কি? আমাকে কিছু টাকা ধার দিবেন কি? উড ইউ মাইন্ড লেন্ড মি সাম মানি। উড ইউ মাইন্ড লেন্ড মি সাম মানি। তো দেখেন, এটা হচ্ছে উডের ব্যবহার। এরপর দেখব, যখন আমরা কাউকে বলি যে মন খারাপ করো না, আমরা বলি না যে কেউ হয়তো খারাপ ফলাফল করেছে বা কারো পরীক্ষায় চাকরিটা হয়নি, কেউ হয়তো অন্য কোনো একটা ইয়ে করছে, সেখানে আমরা কি করতে পারি? সেখানে আমরা বলতে পারি যে মন খারাপ করিও না। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? দেখেন, মন খারাপ করিও না, ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট, মন খারাপ করিও না। তারপর দেখেন, এখানে বলা হচ্ছে হতাশ হইও না, তুমিও একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। হ্যাঁ, তাহলে কি হবে? তবে হচ্ছে ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। হতাশ হইও না, তুমিও একটি ভালো চাকরি পাবে। ডোন্ট বি আপসেট, দেখেন এটা কি বলবো? ডোন্ট বি আপসেট, হতাশ হইও না, ইউ উইল গেট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পাবে। এরপর দেখবো হাউ এলস এর ব্যবহার। হাউ এলস মানে হচ্ছে আর কিভাবে। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো, হাউ এলস উইল আই লাভ ইউ। হাউ এলস এর পরে এখানে অক্সিলারি ভার্বটা দিতে হবে, হাউ এলস উইল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমায় বলবো, হাউ এলস উইল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমায় বুঝাবো, হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর কিভাবে আমি তোমায় মিস করব, হাউ এলস উইল আই মিস ইউ। কি হবে? হাউ এলস উইল আই মিস ইউ। আর কিভাবে আমি তোমাকে মিস করব। তাহলে এটা হচ্ছে হাউ এলস এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন? হাউ এলস। এরপর দেখেন, হ্যাঁ, এরপর হচ্ছে দ্যাটস হোয়াই। এইটা পরে আমি গ্রামারে চলে যাব। দ্যাটস হোয়াই,
দ্যাটস ওয়াই শব্দের অর্থ হচ্ছে এ কারণেই। দ্যাটস ওয়াই শব্দের অর্থ হচ্ছে এ কারণেই। যেমন যদি বল, হ্যাঁ আমি পড়ি। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, হ্যাঁ ভালো হয়, আমার কষ্ট কম হবে, পড়েন টোটাল এখান থেকে পড়ে, এইখান থেকে পড়েন, দ্যাটস ওয়াই ইউ নিড টু, হ্যাঁ পড়েন। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব, এই কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। এই কারণেই সে বাজারে গিয়েছে। দ্যাটস হোয়াই হি ওয়েন্ট টু দ্য মার্কেট, এই কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি। দ্যাটস হোয়াই আই ট্রাই টু হেল্প আদার্স, এই কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও। দ্যাটস হোয়াই ইউ ফেল, তারপর তুমি এই কারণেই তুমি পদোন্নতি পেয়েছো। দ্যাটস হোয়াই ইউ হ্যাভ গট প্রমোশন। প্রমোশন, থ্যাংক ইউ। এইবার এই রুলটা পড়েন, এটা হচ্ছে কোনো কিছু ভালো না লাগা বোঝাতে নাথিং মেক সেন্স। হ্যাঁ, কোনো কিছু ভালো লাগে না, ভালো না লাগা বোঝাতে নাথিং মেক সেন্স। আচ্ছা, এইখান থেকে পড়েন যে তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, এই যে বাক্যটা এটা। কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। হ্যাঁ স্যার, রিডিং ভালো লাগে না, এখানে না, reading এখানে কেন? বাক্যটা ভুল আছে, এখানে হবে নাথিং মেক সেন্স উইদাউট ইউ, এখানে ইউ হবে। হ্যাঁ, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, একটু মিসপ্রিন্ট, ওয়াই পড়া ও ছাড়া ইউ। কোনো কিছু পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। স্যার এইখানে রিডিং। এখানে, হ্যাঁ এখানে স্লিপিং দিয়েছে, এখানে যাই হোক, এটা একটু ই হবে। তারপর এই বাক্যটা ঠিক আছে যে ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ, নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। তাহলে এই ধরনের কোনো বাক্য যদি বলেন যে আমার ঘুরতে ছাড়া কোনো কিছু ভালো লাগে না, তোমার সাথে থাকতে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, তখন এইভাবে করবেন নাথিং মেক সেন্স, নাথিং মেক সেন্স। এরপর দেখেন, কেউ কোনো কিছুতে পারদর্শী বা দক্ষ বোঝাতে গুড অ্যাট ব্যবহার করা হয়। আপনি দুইটা পড়েছেন, ইয়াসিন ভাইয়া দুইটা পড়বেন, এইখান থেকে পড়েন। কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ বোঝাতে গুড অ্যাট ব্যবহার করা হয়। ইয়াসিন ভাইয়া এখান থেকে একটু পড়েন প্লিজ। কোনো কিছুতে কেউ পারদর্শী এমন বোঝাতে গুড অ্যাট ব্যবহার করা হয়, পড়েন। অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ এর মধ্যে একটু পার্থক্যটা বুঝাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পার্থক্যটা অবশ্যই অবশ্যই। মিমাপুর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে প্রশ্ন করে, প্রশ্ন করতে হবে। ইয়াসিন ভাই এটা পড়েন, আমি বুঝাই দিব। পড়েন, এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস, হ্যাঁ পড়েন, এখান থেকে পড়েন। ওকে, সবগুলো পড়বো হ্যাঁ এখান থেকে পড়েন, নিচ কেউ কোনো থেকে। কিছু, হ্যাঁ কেউ কোনো কিছু করতে পারদর্শী, এখান থেকে পড়েন, বাংলা থেকে শুরু করেন। ওকে, কেউ কোনো কিছু থেকে পারদর্শী বা দক্ষ পথে গুড এট এর ব্যবহার। তারপর হইলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, affirmative sentence subject plus am is are was were go plus good at, noun verb plus ing plus extension। এবার বাক্যগুলো পড়েন। তারপরে সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড এট ইংলিশ। আমি সাঁতার কাটতে দক্ষম ছিলাম, আই ওয়াজ গুড এট সুইমিং। সে ইংরেজিতে কথা বলা পারদর্শী, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী, হি ইজ গুড এট স্পিকিং ইংলিশ। তাহলে এই তারা বাক্যটা এই বাক্যটা কি হবে এটা বলেন। তারা ক্রিকেট খেলায় দক্ষ বা পারদর্শী, তারা ক্রিকেট খেলায় দক্ষ বা পারদর্শী, এইটার ইংলিশ কি হবে? এখানে এটা আমি করে দিই না, এটা করেন তো। এই গুড অ্যাট ব্যবহার করে কি হবে? তারা ক্রিকেট খেলায় পারদর্শী, এটা হবে হলো হি ইজ, দে দে আর গুড, দে আর গুড এট প্লে প্লে ফুটবল, না, প্লে ক্রিকেট। একটু ভুল হয়ে গেল, এখানে দেখেন ভার্বের পর আইএনজি দিতে হবে, প্লেইং দিতে হবে, প্লেইং। প্লেইং দিতে হবে। দে আর গুড অ্যাট প্লেইং, দেখেন দে আর গুড অ্যাট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলায় পারদর্শী। যদি বলি সে, এখানে দেখেন সে ইংরেজিতে পারদর্শী। যদি বলি সে অঙ্কে পারদর্শী, সে গণিতে পারদর্শী, কি হবে বলেন তো? সে গণিতে পারদর্শী। সে, জি সে গণিতে পারদর্শী, সে গণিতে পারদর্শী। হি ইজ, হি ইজ হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, কি হবে বলেন? হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে গণিতে পারদর্শী। হ্যাঁ, যদি সে এই যে বলেছি সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে পারদর্শী। আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, আই ওয়াজ গুড অ্যাট সুইমিং, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী, হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। যদি বলা হয় সে আরবিতে কথা বলায় পারদর্শী, আরবি ভাষায়, হি ইজ গুড অ্যাট স্পিকিং অ্যারাবিক, অ্যারাবিক মানে হচ্ছে আরবি ভাষা,
হি ইজ গুড অ্যাট স্পিকিং অ্যারাবিক। আচ্ছা এইবার দেখেন, ইফ আই ওয়ার ইউ, এটার অর্থ কি জানেন? কল্পনা অর্থে, হ্যাঁ এটা পড়ে ফেলেন, আমি বুঝাই দিব। এখানে পড়েন, ইফ আই ওয়ার ইউ, আই উড প্লাস ভার্ব, কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। এখানে পড়েন তো, রুলগুলো পড়েন। জি স্যার, আমি পড়বো। পড়েন, ইয়াসিন ভাইয়া পড়েন। ইফ উই আর ইউ, আই উড প্লাস ভার্ব, কল্পনার অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। ইফ ইফ আই উই আর ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন, আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমার ছুটি উপভোগ করতাম। ইফ আই উই আর ইউ, আই উড আনসার দ্য কোয়েশ্চেন, আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। ইফ আই উই আর ইউ, আই উড হেল্প দ্য পুর, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। তার আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। দেখেন এটা হচ্ছে ইফ আই ওয়ার ইউ। আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে আই এর পরে তো ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়ার কেন হলো? এখানে কেন ওয়ার হলো? দেখেন এই যে ইফ আই ওয়ার ইউ, এখানে ওয়ার কেন হলো? এখানে তো ওয়াজও হতে পারতো, ইফ আই ওয়াজ ইউ, আই উড তারপর ভার্ব। তো এখানে কেন এমনটি হলো না বলেন? স্যার এখানে ওই যে ইউ আছে দেখা। না, ইউ তো এখানে তো আই এর পরে সাবজেক্ট ভার্ব রয়েছে, আই এর পরে ওয়ার বসেছে, ইউ এর পরে তো আর কিছু নাই। ইফ আই ওয়ার ইউ, বুঝতে পেরেছেন? ইউ তো এখানে একেবারে শেষে, কিন্তু এই দেখেন আই এর পরে ওয়ার বসেছে, কিন্তু আই এর পরে তো ওয়াজ বসে। যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। তো এখানে আই এর পরে ওয়াজ না বসে কেন ওয়ার হলো? মিম আপু বলতে পারবেন? কল্পনার অর্থে। না স্যার। কল্পনার পরিবর্তে হ্যাঁ ঠিক বলেছেন, এটা আমি আগেরটা ক্লাসে কোনো একদিন বলেছিলাম। এই দেখেন, অবাস্তব কল্পনা বোঝালে সেখানে কিন্তু এই অজের পরিবর্তে ওয়ার বসে। অবাস্তব কল্পনাটা কেমন দেখেন, বলা হচ্ছে কি, এই যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। তো আমি যদি মিম আপুকে বলি যে আমি যদি আপুর জায়গায় হতাম, তো আমি তো একজন পুরুষ মানুষ, আমি কি মেয়ে হতে পারবো? পারবো না। আমি যদি মনে করেন ইয়াসিন ভাইয়া কোটিপতি, তার অনেক টাকা আছে, আমি যদি ইয়াসিন ভাইয়াকে বলি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি একটা প্রাইভেট কার কিনতাম। তো আসলে একজন মানুষ কখনো আরেকজন মানুষের জায়গায় গিয়ে হতে পারে না। আমি যদি পাখি হতাম, মানুষ কি কখনো পাখি হতে পারে? পারে না। এই অবাস্তব কল্পনার ক্ষেত্রে এই দেখেন এখানে লিখে দিয়েছি, কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম। কি লিখলাম? কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম, এমন হলে তাহলে সেখানে অজের পরিবর্তে অয়ার বসবে, যেমনটি এখানে বসিয়েছি। দেখেন কি বলছে বাক্যটা, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড এনজয় মাই ভ্যাকেশন। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ছুটি উপভোগ করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড এনজয় মাই ভ্যাকেশন। তাহলে এই জায়গাটা কি বললাম, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যদি পাখি হতাম, তাহলে এখানে কিন্তু অজের পরিবর্তে ওয়ারটা ব্যবহার করতে হবে। স্ট্রাকচার হবে ইফ আই ওয়ার ইউ, তারপর আই উড প্লাস ভার্বের ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। কি হবে? আই ইফ আই ওয়ার ইউ, আই উড আনসার দ্য কোয়েশ্চেন। ইফ আই ওয়ার ইউ, আই উড আনসার দ্য কোয়েশ্চেন, আমি যদি তোমার স্থানে হতাম প্রশ্নটির উত্তর দিতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম, বলেন। স্যার ওই ইউ জায়গায় যদি দে তারপরে হি থাকে তাহলে হবে? দে, যদি হ্যাঁ মানে হ্যাঁ ভুল হবে করলাম। হবে হবে। তবে এখানে সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এখানে দেখেন বিষয়টা হবে হচ্ছে কি, এই বেশিরভাগ জায়গায় আই থাকে, মানে ওই যে আপনি বলছেন ইউ এর পরে বা হি এর পরে হবে কিনা, কিন্তু ওই ধরনের স্ট্রাকচার বা ওই ধরনের বাক্য বেশি দেখা যায় না। এখানে দেখেন বেশিরভাগ প্রত্যেকটা আই রয়েছে, যে আমি যদি তোমার স্থানে থাকতাম, আমি যদি তোমার স্থানে হতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম। এখানে আই এর পরিবর্তে সাধারণত ওয়ার বসে, এখানে সেইটাই বোঝানো হচ্ছে। মেইনলি এখানে আই এর পরে ওয়ার বসে। আমি যদি তোমার স্থানে হতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা এইভাবে করব। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। হুম।
বলেন বলেন। সে যদি আমার মানে এরকম যদি বাক্য হয়, সে যদি আমার জায়গায় থাকতো। তখন ইফ হি ওয়ার মি, এখানে কিন্তু ওই সে, এখানে তো হি এর পরিবর্তে ওয়াজ বসে, কিন্তু তারপরেও এখানে পরিবর্তনটা করতে হবে। এখানে সাবজেক্টের পরে ভার্ব যা থাকুক না কেন সেটা পরিবর্তন করে দিতে হবে। তো বেশিরভাগ দেখবেন আই থাকে, বেশিরভাগ থাকায় কি থাকে, আই থাকে। এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন কি বললাম বলা হচ্ছে যে আহ, কোনো দরকার নেই। এবার এখানে আমি আপনাকে বললাম ইয়াসিন ভাইকে যে ভাই আপনাকে সাহায্য করব, আপনি বললেন না স্যার আমাকে সাহায্য করার কোনো দরকার নেই, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো দরকার নেই, মিথ্যা বলার দরকার নেই। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো দেয়ার ইজ নো নিড টু ব্যবহার করব। কি ব্যবহার করব? দেয়ার ইজ নো নিড টু। চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি অরিড। হতাশ হওয়ার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। মিথ্যা বলার কোনো দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি টেল লাইস। দেখছেন? তাহলে এই রুলগুলো আমরা শিখলাম। এখন আমরা একটু ডায়লগ প্র্যাকটিস করি। আমরা সরাসরি এখন কিছু ডায়লগ প্র্যাকটিস করি, যেগুলো দিয়ে আমরা সরাসরি বাক্য করতে পারি। সেই ডায়লগগুলো একটু দেখেন। ডায়লগ, ডায়লগ কনভারসেশন, DIALOGUE। আচ্ছা, এটা দিলে আসবে না, কনভারসেশন। কনভারসেশন, CONVERSATION, কনভারসেশন। একটু ওয়েট করেন, আমি কনভারসেশনটা সামনে নিয়ে আসি। দেখেন, এখানে কনভারসেশন নিয়ে এসেছি। বলা হচ্ছে যে বিনয়ী হন, বি কার্টিয়ার্স। হ্যাঁ, তারপর দেখেন ভেবেচিন্তে কথা বলুন, বি ফ্লেক্সিবল, নমনীয় বা উদার নীতি পালন করুন, বি চেয়ারফুল অ্যান্ড গুড হিউমার্ড, প্রসন্ন ও হাস্য পরিহার করুন। আচ্ছা, এখানে কিছু কনভারসেশন দেখাই। এই যে দেখেন, কনভারসেশন অন মাদার অ্যান্ড সন, মা এবং ছেলের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। ছেলে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলেই মার সঙ্গে ছেলের কিছু কথা হচ্ছে, আলাপচারিতা হচ্ছে। সেই কথাগুলা কি, আমরা এখানে সেইগুলো একটু দেখব, যে মা তার সন্তানকে কি বলছে। এই ডায়লগগুলো শিখলে আমরা দ্রুত কথা বলা শিখবো। মা বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন? মা কি বলছে? আজ তুমি এত সকালে উঠলে কেন? ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। মা বলছে, তুমি কখন যাবে? ছেলে বলছে, 9টায়। তুমি কি রান্না করেছো? মা বলছে, আমি কিছুই রান্না করিনি। তুমি কখন খাবে? ছেলে বলছে, তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটাই করো। মা বলছে, পরোটা খাবে কি? ছেলে বলছে, না, ওইটা খেতে ইচ্ছা করছে না। মা বলছে, দইও রয়েছে। ছেলে বলছে, না মা, কোনো তরকারি রান্না করো। মা বলছে, কি তরকারি তুমি বলো? ছেলে বলছে, পালং শাক আর আলুর তরকারি। দেখেছেন, পালং শাক এবং আলুর তরকারি খুব ফেভারিট একটা কারি। মা বলছে, ঠিক আছে, আর কিছু? ছেলে বলছে, কোনো মিষ্টি জিনিস কি পেতে পারি? মা বলছে, তুমি কি গাজরের হালুয়া খাবে? ছেলে বলছে, না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে, আমার মনে হচ্ছে পায়েস আর পায়েস আরো তাড়াতাড়ি হবে। মা বলছে, কিন্তু দুধ কম রয়েছে। ছেলে বলছে, ঠিক আছে, তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। মা বলছে, দেখি দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল স্নান করে নাও,
কিন্তু প্রথমে আমার জুতা পালিশ করতে হবে। দেখেন একটা বড় ডায়লগ। এবার এখান থেকে পড়ি। প্রথম বাক্যটা কি ছিল? মাদার, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি। মাদার বলছে, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি, তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো? সন বলছে, আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে, আমার আজ একটা পরীক্ষা দিতে যেতে হবে। আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম টুডে। মাদার বলছে, হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? সন বলছে, অ্যাট 9 o'clock, আমি 9টায় যাব। হোয়াট হ্যাভ ইউ কুকড ফর ব্রেকফাস্ট, তুমি নাস্তার জন্য কি রান্না করেছো? তাহলে এখানে প্রশ্নটা কি দিয়ে করলো? প্রশ্নটা করেছে কিন্তু হট দিয়ে। প্রশ্নটা কি দিয়ে করেছে দেখেন? হট দিয়ে। অর্থাৎ হট দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন কি, হট মানে হচ্ছে কি, এই ধরনের কোনো একটা ভাব কিন্তু এখানে প্রকাশ করা হয়। যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। যদি হু দিয়ে প্রশ্ন করি, হু শব্দের অর্থ হচ্ছে কে। যদি হুজ দিয়ে প্রশ্ন করি, হুজ মানে হচ্ছে কার। হুজ মানে কি হবে বলেন? কার। তো এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করব। হাউ, হাউ দিয়ে যদি আপনাদের প্রশ্ন করি, তুমি কিভাবে সময় কাটাচ্ছ? এখন ঈদের সময়, তো ইয়াসিন ভাইয়া এখন ফরেন কান্ট্রিতে রয়েছে, যেহেতু উনি দেশে নাই। তো আপনাকে যদি আমি প্রশ্ন করি, হাউ আর ইউ পাসিং ইউর টাইম, আবার বললাম, হাউ আর ইউ, হাউ আর ইউ পাসিং ইউর টাইম, কিভাবে আপনি আপনার সময় কাটাচ্ছেন? এই বাক্যটা কিভাবে বলবেন ইয়াসিন ভাই একটু বলেন তো। হাউ আর ইউ পাসিং ইউর টাইম, কিভাবে তুমি তোমার সময় কাটাচ্ছ, এটা কিভাবে বলতে পারেন? এটা হুম মানে আমার সময় কাটা কিভাবে, হুম যেমন বলতে পারি আই এম। না দেখেন, মনে করেন আপনার অফিস ছুটি হয়ে গেছে, হ্যাঁ, ঈদের, আজকে ঈদের দিন নিশ্চয়ই ছুটি থাকবে, থাকবে না? আচ্ছা, যেহেতু আপনি ওখানে রয়েছেন, ঈদের দিন অবশ্যই ছুটি থাকবে আমি মনে করি। তো বলা হচ্ছে যে, আমি প্রশ্ন করেছি যে ভাইয়া, হাউ আর ইউ পাসিং ইওর টাইম, কিভাবে আপনি আপনার সময় কাটাচ্ছেন? তো আপনি বললেন যে স্যার, এখন আজকে ঈদের দিন, আমি বাসায় বসে টিভি দেখে সময় কাটাচ্ছি। আমি বাসায় বসে টিভি দেখে সময় কাটাচ্ছি। এইটুকের ইংলিশ কি হবে? তাহলে আই অ্যাম পাসিং মাই টাইম, আই অ্যাম পাসিং মাই টাইম বাই ওয়াচিং টিভি। কি বললাম? আই অ্যাম পাসিং মাই টাইম বাই ওয়াচিং টিভি, আমি টিভি দেখে আমার সময় কাটাচ্ছি। আপনাকে আমি আরো প্রশ্ন করলাম যে, তুমি কতক্ষণ ধরে কাজ করছো, বা আপনি কতক্ষণ ধরে কাজ করছেন? হাউ লং আর ইউ ওয়ার্কিং, হাউ লং আর ইউ ওয়ার্কিং, তুমি কতক্ষণ ধরে কাজ করিতেছো? তো এইবার আপনি বলবেন যে স্যার, আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি। এটা কি হবে বলেন? আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি, কি হবে? আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি, হুম এটা হবে হইলো আই হ্যাভ বিন ওয়ার্কিং। দেখেন ভাইয়া, কোন টেন্স, আগে টেন্সটা বুঝতে হবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট, ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মিম আপু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 3টা বাংলা বাক্য বলেন এবং এই 3টার ইংরেজি বাক্য বলবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 3টা বাংলা বাক্য এবং 3টা ইংরেজি বাক্য বলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ইয়াসিন ভাইয়া ভালো করে শুনবেন, বলেন। আমি একটা ধরে কাজ কাজ করিতেছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, না, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক এট 1 hour। ধন্যবাদ। তারপর এক না, এখানে ফর দিতে হবে আপু, এখানে ফর দিতে হবে, ফর। কোথায় স্যার? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, ফর দিতে হবে। হ্যাঁ, যাবত বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। তাহলে বলেন। সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। সে, হ্যাঁ, 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। হি প্লেইং দ্য ফুটবল ফর অ্যান 1 hour। ধন্যবাদ। আরো একটা বলেন, এই বাক্যটা বলেন, বলেন যে আমরা 2 ঘন্টা ধরে মাছ ধরছি, আমরা 2 ঘন্টা ধরে মাছ ধরছি। We have been catching the fish in 2 hours। না, we have been catching fish for 2 hours, we have been catching fish for 2 hours, আমরা 2 ঘন্টা ধরে মাছ ধরছি। আমরা 5 ঘন্টা ধরে কাজটি করছি, we have been doing the work for 5 hours। আমরা 5 দিন ধরে
খেলা করছি। উই হ্যাভ বিন প্লেইং ফর 5 আওয়ার্স। তারা 1 বৎসর ধরে বাড়িটা তৈরি করিতেছে। দে হ্যাভ বিন মেকিং দ্য হাউস ফর 5 ইয়ার্স, ফর 1 ইয়ার। এইভাবে বাক্যগুলো করবেন। এরপর আমি আরো প্রশ্ন করব। এখানে যদি আপনাদের কাউকে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে এই প্রশ্ন করব, হ্যাঁ, প্রশ্ন না করলে কখনো কিছু শেখা যায় না। যেমন আমাকে প্রশ্ন করলাম এখানে কাউকে, যে আমি মিমাপুর ছেলেকে প্রশ্ন করলাম, মনে করেন সে আমার কাছে এখন পড়ে, বড় হয়ে গিয়েছে। প্রশ্ন করলাম যে ডু ইউ ডিস্টার্ব ইউর মাদার, ডু ইউ ডিস্টার্ব ইউর মাদার। মিমাপুকে আমি যদি প্রশ্ন করি, আপনি কি আপনার মাকে বিরক্ত করেন, ডু ইউ ডিস্টার্ব ইউর মাদার, তাহলে কি বলবেন? নো, আই Yes. ডোন্ট, নো আই ডোন্ট ডিস্টার্ব মাই মাদার। আর যদি বিরক্ত করেন তখন বলতে হবে যে ইয়েস আই ডিস্টার্ব মাই মাদার। দেখেন, যদি কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো হয়, তাহলে সেখানে ইয়েস নো ব্যবহার করে আপনাকে উত্তরটা দিতে হবে। আপনাকে ইয়েস নো ব্যবহার করে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স এরকম স্ট্রাকচার হয়। আমি ইয়াসিন ভাইয়াকে প্রশ্ন করছি, ভাইয়া একটু উত্তর দিবেন যে ডু ইউ সাপোর্ট এনি পার্টি। মনে করেন এখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পরে। তো আমি বললাম যে ডু ইউ সাপোর্ট এনি পার্টি, তুমি কি কোনো দলকে, আপনি কি কোনো দলকে সমর্থন করেন? ইয়াসিন ভাইয়া বলেন তো উত্তরটা কি হবে? আপনি কি কোনো দলকে সমর্থন করেন? ডু ইউ সাপোর্ট এনি পার্টি বা এনি টিম? পার্টি না, এখানে টিম দিলাম, টিম মানে দল। ডু ইউ সাপোর্ট এনি টিম, তখন কি বলতে হবে? ইয়েস আই সাপোর্ট এ টিম, মাই ফেভারিট টিম ইজ ব্রাজিল, অর মাই ফেভারিট টিম ইজ আর্জেন্টিনা। ইয়াসিন ভাইয়া ফুটবল খেলা দেখেন তো, বা দেশে থাকতে দেখতেন? দেখি, বাট আচ্ছা, সাপোর্ট করি না কোনো দল। সাপোর্ট করি না, থ্যাংক ইউ। আমিও ওইভাবে খেলা দেখিও না, সাপোর্ট করি না, তবে মনে মনে আমার ব্রাজিলকে একটু ভালো লাগে। আচ্ছা, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এখন বিষয়টা সেটা না, আমি প্রশ্ন করেছি কিভাবে, দেখেন প্রশ্নের গঠনটা কিভাবে। ডু ইউ সাপোর্ট, আপনি কি সাপোর্ট করেন এনি টিম, কোন দলকে? তাহলে বলতে হবে ইয়েস আই সাপোর্ট। এখানে যদি দেখেন আমি প্রশ্ন করেছি, এখানে আমি প্রশ্ন করেছি আপনি করেন কিনা। মিম আপুকে প্রশ্ন করেছিলাম যে আপনার ছেলে আপনাকে বিরক্ত করে কিনা, তাহলে এই ধরনের প্রশ্নে আপনাকে ইয়েস অথবা নো ব্যবহার করে উত্তর দিতে হবে। কিভাবে দিতে হবে? ইয়েস অথবা নো ব্যবহার করে। দেখেন, এই ডায়লগের শীটটা আজকেই আমি পাঠিয়ে দিব, এই শীটটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। টকিং টু এ গার্ল, এই দেখেন এই বাক্যগুলা পড়েন, এটা ইয়াসিন ভাইয়া পড়েন। হোয়াটস ইউর নেম? আই এম রানী, তার নাম হচ্ছে রানী। হাউ ওল্ড আর ইউ? আই এম 14 ইয়ার্স ওল্ড। হুইচ ক্লাস ডু ইউ স্টাডি? রানী বলছে আই স্টাডি ইন 9th ক্লাস অথবা 9 ক্লাস। আর ইউ এ সায়েন্স, আর ইউ এ সায়েন্স অর অ্যান আর্টস স্টুডেন্টস? তুমি কি সায়েন্স অথবা আর্টস এর স্টুডেন্ট? ও বলছে আই অ্যাম অ্যান আর্টস স্টুডেন্ট। আবার বলছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করে? ও বলছে হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম, অথবা মাই ফাদার ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম। ইয়াসিন ভাই এখান থেকে পড়া শুরু করেন। টকিং টু এ গার্ল, দেখেন ডায়লগ করলে বেশি দ্রুত ইংরেজি ভাষাটা শেখা যায়। এখান থেকে পড়েন, শুরু করেন। টকিং টু এ গার্ল, হুম একটি মেয়ের সঙ্গে কথোপকথন। হুম হোয়াটস ইউর নেম? হুম হোয়াটস ইউর নেম? আই এম রানী। হুম হাউ ওল্ড আর ইউ? হুম I am 40 years old. হুম In which class do you study? তারপর বলেন তারপর আই স্টাডি ইন ক্লাস ইন 9th ক্লাস, অথবা এভাবে বলবেন আই স্টাডি ইন ক্লাস 10, আই স্টাডি ইন ক্লাস 7, আই স্টাডি ইন ক্লাস 8। হ্যাঁ, তারপরটা বলেন আর ইউ? are you a science or an art student? হুম I am an art student. হুম What does your father do? হুম He work in a private firm. না, এখানে ওয়ার্কস What বলতে হবে, does your এখানে ওয়ার্কস বলতে হবে। হি ওয়ার্কস ইন এ, what হ্যাঁ, ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম, কারণ এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কিন্তু সব সময় আপনাকে ভার্বের পরে এস বা ইএস দিতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর 11টি টেন্সে কোথাও কিন্তু এটা বসবে না। হোয়াট ডাজ ইওর মাদার ডু? তোমার মা কি করে, কি বলবেন? শি ইজ আ হাউস ওয়াইফ, শি ইজ আ হাউস ওয়াইফ, সে একজন গৃহিণী। আমার মা কি করে? আমার মা একজন গৃহিণী। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? এখান থেকে মিম আপু পড়বেন।
এই যে হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, প্রথম বাক্য থেকে। How many brothers and sisters do you have? হুম I have their brothers. They are all elder to me. হুম When and where do you play? হুম I play in the play. Sir, I play in the play মানে আই প্লে ইন দা প্লেগ্রাউন্ড, একসঙ্গে দিয়েছি দেখেন। আই প্লে ইন দা প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ড শব্দটার অর্থ হচ্ছে খেলার মাঠ। আই প্লে ইন দা প্লেগ্রাউন্ড, আমি খেলা করি খেলার মাঠে। ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং। তারপর Do you have any best friend? হুম Yes, Tina is my best friend. হুম Do you love your family? Yes, I do, and I love my society also. হুম দেখেন আর নাই তো দেখেন। আর নাই, তাই না, আরো আছে। আচ্ছা, তারপর কি বলছে? হোম ডু ইউ লাভ দা মোস্ট, হোম ডু ইউ লাভ দা মোস্ট, এই বাক্যের বাংলা অর্থটা কি? হোম কাকে? ইয়েস, কাকে তুমি ভালোবাসো? হ্যাঁ, বলা হচ্ছে যে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো। তো আই লাভ টু মাই মাদার মোস্ট, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আই লাভ টু মাই মাদার মোস্ট, দেখেছেন? তাহলে এইভাবে এই ডায়লগ কিন্তু আমাদেরকে করতে হবে। এখানে দেখেন প্রথমে বাংলা দেওয়া ছিল একটা ডায়লগ, মা এবং ছেলের ভিতরে, মা এবং সন্তানের ভিতরে একটা ডায়লগ ছিল, তাই না? এই ডায়লগটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে আরো অনেক ডায়লগ আছে, দেখেন এই ডায়লগ গুলা আমি আপনাদেরকে সামনে একটু তুলে ধরতে চাই। এরপর রয়েছে কনভারসেশন 2, একটা কনভারসেশন দেখেন যে এটা হচ্ছে অতিথি, একজন অতিথি আপনাকে বলছেন যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এখানে কিন্তু আমি ইংরেজিটা দেয়নি, দেখেন শুধু বাংলা দিয়েছি, তোমার নাম কি, পাশে আপনি ইংরেজি বলবেন হোয়াট ইজ ইউর নেম। সবুজ বলছে আমার নাম সবুজ, তাহলে এর ইংরেজি কি হবে? সবুজ বলছে মাই নেম ইজ সবুজ। দেখেন অতিথি বলছে তুমি কি করো সবুজ, অতিথি বলছে, হ্যাঁ অতিথি বলছে তুমি কি করো সবুজ, সবুজ বলছে আমি পড়াশোনা করি, তাহলে কি হবে? আই স্টাডি। অতিথি বলছে কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, কি হবে? তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। সবুজ বলছে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, কোন ক্লাসে পড়ি, সপ্তম শ্রেণীতে পড়ি। অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো, হুইচ স্কুল ডু ইউ রিড ইন, হুইচ স্কুল ডু ইউ রিড ইন। সবুজ বলছে ঢাকা মডেল স্কুলে পড়ি, আই রিড ইন ঢাকা মডেল স্কুল। কি হবে বলেন? আই রিড ইন ঢাকা। এইভাবে দেখেন মিম আপু, ইয়াসিন ভাইয়া, এইটা করে রাখবেন, এইটা এই হোমওয়ার্কটা করবেন। হ্যাঁ, এই হোমওয়ার্কটা খুব সহজ, এইটা কিন্তু করবেন। এই দেখেন অতিথি বলছে তোমার ক্লাস কখন শুরু হয়, এর ইংরেজিটা কি হবে? হোয়েন ইওর ক্লাস স্টার্টস, হোয়েন ইওর ক্লাস স্টার্টস। সবুজ বলছে 10টায় শুরু হয়, মাই ক্লাস স্টার্টস অ্যাট 10 AM। কি বলতে হবে? মাই ক্লাস স্টার্ট অ্যাট 10 AM। আমি এখানে ইয়াসিন ভাইয়াকে প্রশ্ন করছি যে ভাইয়া আপনি আপনার বাসা থেকে যখন আপনার কর্মে যান, কাজে যান, চাকরিতে যান, কখন বের হন? এই যে তুমি কখন, তুমি বাসা থেকে কখন বের হও, হোয়েন ডু ইউ স্টার্ট ফ্রম ইউর হোম। সবুজ বলছে আমি হেঁটে যাই না, ইয়াসিন ভাইয়া বলছে যে স্যার আমি হেঁটে যাই না, তাহলে আই ডোন্ট গো বাই ওয়াক বা অন ফুট, আই ডোন্ট গো অন ফুট, অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে। অতিথি বলছে তবে কি তুমি বাসে যাও, সবুজ বলছে হ্যাঁ আমি বাসে যাই। দেখেন এই ডায়লগ গুলো আপনারা করবেন। এখানে আমি দিয়েছি বাংলা, নিচে ইংরেজি আছে, ইংরেজিটা না দেখে আপনারা করার চেষ্টা করবেন। এটা করবেন। তারপরে নিচে আরো অনেক ডায়লগ দিয়েছি, এই ডায়লগ গুলো আজকে আমি পাঠাই দিচ্ছি। অন দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট ইন ইংলিশ, আপনার বাসায় একজন গেস্ট এসেছে, তার সঙ্গে কিভাবে বলবেন। ওহ হিয়ার ইউ আর, হোয়াই অ্যালোন, হোয়ার ইজ ভাবি, হ্যাঁ ভাবি কোথায়? ও বলছে এট দ্য লাস্ট মান্থ শি চেঞ্জড হার মাইন্ড, শি নেক্সট টাইম শি উইল কাম সার্টেইনলি। অর্থাৎ এখানে একজন আপনার বাসায় অতিথি এসেছে, তার সাথে কিভাবে বলবেন, এইগুলা আপনারা একটু করবেন। এইগুলা করলে কি হবে, এই বাক্যগুলা দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে, অর্থাৎ ডায়লগ করতে হবে। আমি এখন যদি ইয়াসিন ভাইয়াকে বলি যে ভাইয়া আপনি কবে দেশে আসবেন, প্রশ্ন করলাম, কি প্রশ্ন, কবে দেশে আসবেন? উনি বললেন যে ভাইয়া বা স্যার আমি আগামী বছর দেশে আসব। মিম আপুকে প্রশ্ন করলাম যে আপনি এখন কি করবেন, উনি বললেন যে স্যার আমি এখন আমার সন্তানকে খাওয়াবো, তাকে গোসল করাবো, তারপর তাকে স্কুলে নিয়ে যাব। অর্থাৎ প্রশ্ন এবং উত্তর এইটা যখন আমরা শিখে যাব তখন আপনি ইংরেজি শিখবেন। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। কি দুইজন বুঝতে পারছেন? প্লিজ রেসপন্ড।
স্যার অর্থাৎ আমার কথা হচ্ছে আজকে থেকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ইংরেজি শেখার জগতে ঢুকে গেলাম। আমি বেশি কাজ করব না, আপনাদেরকে দিয়ে করাবো। আমি কাজ করলে আমার কাজ হবে। আপনার ক্ষুধা লেগেছে, আপনার খাওয়াটা যদি আমি খেয়ে দেই, আপনার কি পেট ভরবে? ভরবে না। তো এই ডায়লগটা দেখবেন, এই ডায়লগ থেকে আমি আবার করাবো। আর আগামীকাল যেহেতু, অ্যাসার্টিভের মধ্যে একটু পার্থক্যটা হ্যাঁ বলেন বলেন, কোনটা বলছেন? অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ ও আমার কাছে দুইটা দুইটা, কেমন হ্যাঁ একই ধন্যবাদ, একই লাগে। ভালো প্রশ্ন। দুইটা হচ্ছে একই, শুধু নাম আলাদা। যেমন মিম আপুর যদি অন্য কোনো নাম থাকে, আমি যদি মিম বলে ডাকি তাহলেও আপনি আসবেন। আমি যদি আপনাকে অন্য নামে ডাকি, যদি বলি ফারিহা আফরোজ, বা যদি বলি শারমিন আক্তার, বা অন্য কোনো নাম ডাকি, অন্য কোনো নাম থাকে, একটা মানুষের যেমন দুইটা নাম থাকতে পারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানেও হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আবার পজিটিভ সেন্টেন্স মানেও হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। অ্যাফার্মেটিভ কথার অর্থ যা, অ্যাসার্টিভ কথার অর্থ যা, পজিটিভ কথার অর্থও তাই। বুঝতে পেরেছেন? তিনটার একই বাংলা অর্থ। এর অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, পজিটিভ, অ্যাফার্মেটিভ এবং অ্যাসার্টিভ, তিনটার অর্থই হচ্ছে একই। ঠিক আছে? এটা এক এক সময় এক এক নামে ডাকা হয়, একই জিনিস। আচ্ছা শোনেন, এখন আমরা আগামীকাল যদি আমি সময় পাই, সম্ভবত সময় পাবো, ঈদের সময় যেহেতু 1 2 দিন 3 দিন ছুটি রাখবো, এখানে মিমাপুর বাসায় আত্মীয় স্বজন আসবে, আমার বাসায় আসবে, তাই না? সবার মোটামুটি ঈদের সময় একটু কাজ থাকে, 2 দিন বা 3 দিন ছুটি রাখবো। তো ঈদের যাতে গ্যাপ না পড়ে, এখন আমি কিন্তু সেইটা আগামীকাল বা তার পরের দিন, অর্থাৎ ঈদ শনিবারে হতে পারে, আমি শুক্রবার পর্যন্ত পড়াবো। আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে? আগামীকাল আমি সম্ভবত পড়াবো। পড়ানোর আগে আমি সকাল, আজকে যেমন বলেছিলাম, কালকে আরো একটু আগে বলে দিব, 8টার দিকে বলে দিব, যদি 10টায় পড়াই। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আর হোমওয়ার্কটা